রান্নাঘর থেকে 2 কাপ চা নিয়ে সোফায় এসে বসলেন মলিনা দেবী। গৌতমবাবু তখন বাসি পেপারে আটকেছেন নিজেকে, চোখে মুখে ক্লান্তির ছাপ। ঘড়িতে সকাল 6:30 বাজে। ঘর জুড়ে এখনো শুকিয়ে যাওয়া ফুলের মালা আটকে রয়েছে। মলিনা দেবী চায়ের কাপ দুটো আনতেই গৌতমবাবু বললেন, খুব দরকার ছিল চাটার গো। বলেই আরাম করে চায়ের কাপে চুমুক দিলেন। চোখ বুজেই বললেন, ছেলে মেয়ে দুটো ওঠেনি তো? মলিনা দেবী বললেন, না গো, এই তো ভোর 4টায় ঘুমালো এসে। ওদের আজ গেস্ট রুমে ঘুমাতে দিয়েছি। ওই মানসিক অবস্থায় ফুল সাজানো খাটে সোহিনী অন্তত ঘুমাতে পারত না। তুমিই বা এত সকাল সকাল উঠলে? মলিনা দেবীর কথায় গৌতমবাবু বললেন, আমি ওই সময় আর চোখ বুঝতে পারিনি গো। কাল সারা রাত নার্সিংহোমে কাটিয়ে এসে আর ঘুম এলো না। মলিনা দেবী চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, কি থেকে কি যে হয়ে গেল বলো তো। কাল তো তোমরা বেরিয়ে গেলে। আমি যে কিভাবে সামলেছি আমি জানি, আর আমার ভগবান জানে। এটুকু বলেই চায়ের কাপ কালো চিনি ছাড়া চাটাকে চোখ বন্ধ করে উপলব্ধি করলেন। কে বলবে বাড়িটা দেখে যে কাল রাতে নতুন সদস্য এসেছে একজন। বৌভাতের পরের দিন বাড়িতে কাজের শেষ থাকে না, অথচ এই বাড়িতে। কাল খবরটা যখন এলো আমি তো অফিসের লোকজনদের নিয়ে ব্যস্ত ছিলাম, বললেন গৌতমবাবু। মঞ্চ থেকে সোহিনীকে টেনে নিয়ে তোমরা চলে গেলে। আমার লোকজনকে উত্তর দিতে দিতে অবস্থা খারাপ। তাও রাত 10টা বেজে গেছিল, তাই বেঁচে গেছি। বিয়ে বাড়ি ফাঁকা হতে শুরু করেছিল। এরকম অঘটন শুনে আত্মীয় স্বজনরাও কেউ সেরকম আর বিয়ে বাড়ি থেকে এলো না এ বাড়িতে। শুধু বনি, ওর বর আর বর্দি এলো। তাই দেখে শর্মিলাও এসেছে। তাও ওরা এসেছে বলে রাতটা কেটেছে আমার। তা কেমন দেখলে? ঠিক আছে তো সব? মলিনা দেবী ক্লান্ত গলায় বললেন, বিয়ে বাড়ির ঝক্কি কম? গৌতমবাবু বললেন, কেমন আর, মাথায় ক্লট জমেছে। কাল আমরা যখন পৌঁছালাম তখন ওটিতে নিয়ে গেছিল। এতটা ইমার্জেন্সি যে ডাক্তার কোনো রিস্ক নেয়নি। ডাক্তার বলল অপারেশন ঠিকঠাক হলেও 72 ঘন্টা না গেলে বোঝা যাচ্ছে না। মলিনা দেবী চোখ দুটো বুজে ফেললেন। মনটা খারাপ লাগছে খুব। কত স্বপ্ন আশা নিয়ে ছেলেটার বিয়ে ঠিক করেছিলেন। ভালোবেসেই বিয়ে করলো দুজনে, প্রীতম আর সোহিনী। খুব মিষ্টি মেয়ে এই সোহিনী। এক দেখাতেই পছন্দ হয়েছিল মলিনা দেবীর। কি মায়া ভরা মুখ। আর যখন জানলেন সোহিনী ছোটবেলায় নিজের মাকে হারিয়েছে, আরও আঁকড়ে ধরেছিলেন ওই মা মরা মেয়েকে, একদম নিজের মনের মতো গড়ে নেবেন বলে। কত স্বপ্ন ছিল একটা মেয়ের, আর এ তো মায়া ভরা মুখ যে ওকে না ভালোবেসেও পারেননি। কি সুন্দর হচ্ছিল সব। বিয়ে ঠিক হওয়ার পর বছরখানেক সময় পেরিয়েছিল ওরা। খুব আসতো সোহিনী মলিনা দেবীর কাছে। বিয়ের আগে আসা পছন্দ ছিল না ওনার, তাও ওই মা মরা মেয়েকে কিছুতেই না করতে পারেননি। ও এলে তাও মলিনা দেবীর খাওয়া হতো। সারাদিন একা একা ভালো লাগতো না। ও কলেজ থেকে যেদিন আসতো মন মতো রান্না করে মেয়েটাকে খাওয়াতেন, আবার টিফিন বক্সে করে গুছিয়ে দিতেন ওর বাবা অবনীবাবুর জন্য। কি মজার মানুষ এই অবনীবাবু। কত কথা হলো, ইয়ার্কি হলো, ছবি তোলা হলো বিয়ের দিন। বিয়ে শেষে ওদের বাড়ি থেকে আসার আগে কত মজা করলেন মানুষটা। কি থেকে যে কি হয়ে গেল, কার যে কখনো কি হয়। মলি, চা করেছিস? মলিনা দেবী চোখ খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন ওনার বড় ননদ। গৌতমবাবুদের সব ভাই বোনেদের মধ্যে ইনিই বড়। কাল উনি রাজি ছিলেন বলেই মলিনা দেবী সোহিনীকে রিসেপশন পার্টি ছেড়ে বের করতে পেরেছিলেন। মলিনা দেবী বললেন, আরে বর্দি, এত সকাল সকাল উঠে পড়লে? তুমি বসো, আমি চা এনে দিচ্ছি। মলিনা দেবীর কথা শেষ হওয়ার আগেই সারদা দেবী বললেন, ভাই, কি বুঝলি কালকে? ঠিক হয়ে যাবেন বৌমার বাবা, অবনীবাবু। গৌতমবাবু সারদা দেবীকে দেখে পেপারটা গুছিয়ে রেখে দিলেন। মুখটা দেখে খারাপ লাগলো মলিনা দেবীর। ওই একটাই নেশা গৌতমবাবুর, পেপার পড়া। প্রীতমের বৌভাতের সুবাদে কালকেও ঠিকঠাক পড়েননি বলে একটু মন দিয়েই বাসি খবরগুলোতে চোখ বোলাচ্ছিলেন উনি। মুখ তুলে বললেন, কি বলি বলো তো দিদি। বিকেলে কন্যাযাত্রী নিয়ে আসবে বলে লাল রঙের কোঁচানো ধুতি পরেছিলেন, সাথে ঘিয়ে পাঞ্জাবি, মুখে পান ছিল। হঠাৎ বাথরুমে ঢুকেছিলেন বেরোনোর আগে। সবাই তখন রেডি, উনি বেরোলেই বাস ছাড়বে। প্রায় 15 মিনিট হয়ে গেছে, বেরোচ্ছে না দেখে দরজা ধাক্কায় সোহিনীর কাকার ছেলে। তাও খোলে না, শেষমেশ ভাঙতে হয়।
দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। সারদা দেবী থম মেরে বসে আছেন। গৌতমবাবু আবার বললেন, কি শৌখিন ছিলেন জানো দিদি? মেয়ের বিয়ের জন্য সোনালি ফ্রেমের চশমা বানিয়েছিলেন, আবার জামাইয়ের সাথে সাথে নিজের জন্য একটা সরু সোনার চেন। সারদা দেবী বললেন, বৌমাকে তো রাখা যাচ্ছিল না কাল। আমি তো ভাবলাম ওখানে গিয়ে কি না করে বসে, কেউ তো নেই ওই বাবা ছাড়া। আমি তখন মল্লিকে বললাম, ওকে যেতে দে, আটকাস না। এভাবে শান্তিতে ফুলসজ্জাটুকুও করতে পারবে না এই মেয়ে। সারদা দেবীর কথা শেষ হওয়ার আগেই এক কাপ চা নিয়ে এলেন মলিনা দেবী। শুনছেন সারদা দেবী বলছে, কি মায়া ভরা মুখ মেয়েটার। বাবার যদি কিছু হয়ে যায় ওকে রাখা মুশকিল হয়ে যাবে। মলিনা দেবী মুখটা মনে করলেন সোহিনীর। সত্যিই খুব মায়াবী ও। খুব সুন্দর না হলেও মুখটায় কেমন একটা টান আছে। হয়তো মায়ের ভালোবাসা পায়নি বলেই মলিনা দেবীর কাছে আসে বারবার আর আঁকড়ে ধরে। ওনারও তো কত শখ ছিল একটা মেয়ে হোক, তাকে সাজাবে, আদর করবে, যত্ন নেবে। সোহিনীকেও এভাবেই রাখবে নিজের কাছে, কখনো বুঝতে দেবে না মেয়েটার কেউ নেই। নিজের ভাবনায় নিজেই থমকালেন মলিনা দেবী। কি ভাবছেন উনি? ছি ছি, মানুষটা এখনো লড়ে যাচ্ছেন মৃত্যুর সাথে। নিজেকে একটু ধমকেই মলিনা দেবী ময়দার কৌটো নিয়ে বসে গেলেন। আজ বাড়িতে যে কয়েকজন লোকজন আছে, তাদের খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে। কত সুন্দর হতে পারত আজকের দিনটা। আর কি হয়ে গেল? একটা দীর্ঘশ্বাস ফেলে ময়দার মধ্যে সাদা তেল ঢেলে নিলেন। আসলে মেয়ে বিদায়ের শোকটা নিতে পারেননি, বুঝলি? সারদা দেবী চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন। গৌতমবাবু বললেন, না গো দিদি, খুব শক্ত মানুষ। ওদের অষ্টমঙ্গলা হলেই বেনারসের প্ল্যান করেছিলেন কোনো এক ট্রাভেল এজেন্সির সাথে। আমাকে বলতেন, গৌতমবাবু, মেয়েটাকে আপনার ঘাড়ে দিয়েই দেশ ভ্রমণে বেরোবো। কথাটা বলার সময় একটু গলাটা ধরে এসেছিল গৌতমবাবুর। পুরো ডাইনিং টেবিল জুড়ে নিস্তব্ধতা, আর সেটা ভাঙার দায়িত্ব নিল গৌতমবাবুর মোবাইল। এই শান্ত মনমরা সকালে যেন মোবাইলের আওয়াজটাও আতঙ্কের। মলিনা দেবী আর সারদা দেবী এক দৃষ্টে তাকিয়ে আছেন গৌতমবাবুর দিকে। গৌতমবাবু মুখ তুলে বললেন, অচেনা নাম্বার হয়তো। থমকালেন, অথবা ভাবছেন ফোনটায় কোনো দুঃসংবাদ আছে কিনা। মলিনা দেবী বললেন, আরে ধরো ফোনটা। থতমত খেয়ে ধরে ফেললেন গৌতমবাবু। হ্যালো বলতেই আর দায়িত্ব নিতে হলো না ওনাকে। সব দায়িত্ব ফোনের ওপাশে যে ছিল তার। এবার এক নাগাড়ে সেই বলে গেল সব কথা। গৌতমবাবু খালি বললেন, আচ্ছা আসছি আমরা। ফোনটা রেখেই বললেন, মলি, সব শেষ আজ ভোর 5:30টায়। মলিনা দেবীর হাত আটকে গেল শুকনো ময়দায়। ময়াম দিচ্ছিলেন ভালো করে, তাতে খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়। উপর থেকে চিমটি দিয়ে ফুটো করলেও চিমসে যাবে না। সারদা দেবীর ভাগ্যিস চাটা সবে শেষ হয়েছিল, না হলে এরপর আর চা খাওয়া হতো না। তিনজনেই চুপ, হয়তো যে যার মতো ভেবে চলেছেন পরের মুহূর্তগুলো কিভাবে কাটবে তাদের। মলিনা দেবী বুঝতে পারছেন না কি করবেন, কিন্তু জানেন এই কঠিন দায়িত্ব ওনাকেই নিতে হবে। সৈনির মুখটা মনে করেই বুকটা হু হু করে উঠল মলিনা দেবীর। সারদা দেবী বললেন, খুব লক্ষ্মী, পয়া ছিল মেয়েটা, বেরিয়ে এলো, সব শেষ। কথাটা শুনেই বুকটা ছ্যাদ করে উঠল মলিনা দেবীর, চোখ ফুটে উঠল। 30 বছর আগে এরকমই এক সকাল। চোখে ফুটে উঠল 30 বছর আগে এরকমই এক সকাল। মলিনা দেবীর বৌভাত হয়ে অষ্টমঙ্গলা সেরে সবে সংসারে মন দিতে যাবেন, হঠাৎ রাতে ঘুমিয়ে সকালে আর ওঠেননি জগৎবাবু, গৌতমবাবু আর সারদা দেবীর ঠাকুরদা। নতুন বউ বাড়ি ঢুকলো আর একজন মানুষ মারা গেল। বহুদিন পর্যন্ত অপয়া কথাটা শুনে যেতে হয়েছিল মলিনা দেবীকে। সরাসরি কেউ না বললেও কথার প্যাঁচে সবাই, এমনকি এই সারদা দেবীও শুনিয়েছিলেন। আজও ভাবলে মন খারাপ হয়ে যায়। গৌতমবাবু উঠতে উঠতে বললেন, যাও মলি, আগে বাবুকে ডেকে দাও, ওকে সবটা খুলে বলো, ওই সোহিনীকে বলুক। নির্দেশটুকু দিয়ে গৌতমবাবু হেঁটে ঘরে চলে গেলেন। হয়তো রেডি হবেন বলে, বড় দায়িত্বে যেতে হবে ওনাকে। সারদা দেবী বলেই যাচ্ছেন, লক্ষ্মীমন্ত মেয়ে এই সোহিনী, যেই ঘর ছাড়লো সব শেষ। কি থাকলো ওই বাড়িতে বলতো? একই কথা বারবার শুনে এই প্রথম মলিনা দেবীর নিজেকে ভালো লাগলো ছেলের মা হিসেবে। না হলে প্রীতমকেও অপয়া নাম নিয়ে ঘুরতে হতো মলিনা দেবীর মতো। সবাই বলতো অপয়া জামাই। বাড়িতে বিয়ে হয়ে এলো আর শ্বশুরটা মারা গেল। যদিও এরকমটা শোনা যায়নি আজ অব্দি, অপয়া বউ শোনা গেলেও অপয়া জামাই শোনা যায়নি।
যতই সৈনিককে ভালোবাসুন মলিনা দেবী, নিজের ছেলের ভালো মন্দটা বুঝে নিয়েই বাঁচবে। আর যতই দুঃখের দিন হোক সোহিনীর, তার জন্য যদি ওনার ছেলেকে অপয়া শুনতে হতো, সেটা উনি মানতে পারতেন না। কারোর মৃত্যু কি কারোর হাতে থাকে? আমাদের সমাজ এখনো যে কোনো কাজের মূল্যায়ন মেয়েদের দিয়েই করে। সেদিন মলিনা দেবী এই বাড়িতে ঢুকলো আর গৌতমবাবুর দাদু মারা গেলেন, সেই দায় পুরো নিতে হয়েছিল মলিনা দেবীকেই অপয়া হিসেবে। আর আজ সোহিনী বাড়ি থেকে বেরিয়ে আসতেই বাড়িটা খালি, বাবাটা মারা গেল, সেই ভালোটুকুর দায়ও সোহিনীরই। কে বলে মেয়েদের দাম নেই? সমাজ তার বুকে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাতেই আজও মেয়েদেরকেই দায়ী করে যায়, সে ভালো হোক আর খারাপ। আর তাতে অংশ নেয় মেয়েরা নিজেরাই। তাই তো কথাটা সারদা দেবীর মুখ থেকে বেরিয়েছে, যাও গো, ছেলে মেয়েগুলোকে ডাকো, মেয়েটাও দেখে আসুক শেষবার নিজের বাবাকে। ঘরের ভিতর থেকে ডেকে বললেন গৌতম বাবু। মলিনা দেবী এবার হাত থেকে ময়দাটা ঝেড়ে উঠে পড়লেন, খুব কষ্ট হলেও খানিকটা শান্তি, এটা ভেবে ভাগ্যি শুনি ছেলের মা। আর ছেলেরা কখনো অপয়া হয় না, সেসব তাই মেয়েদেরই।